স্টেশন। আজকে আমাদের নতুন যাত্রা শুরু, নতুন একটা ভিডিওর উদ্দেশ্যে নতুন যাত্রাপথে বেরিয়ে পড়লাম। আমরা এখন হাওড়া স্টেশনে 8টার কাটোয়া লোকালটা ধরছি, আর 8টার কাটোয়া লোকালটা ধরে আমাদের গন্তব্য অম্বিকা কালনা। আপনারা দেখছেন বুবু বাবু ব্লগ। সকাল 8টায় ট্রেনে চাপা আর 10টার সময় নামলাম এই অম্বিকা কালনা স্টেশনে। দীর্ঘ 2 ঘন্টা ট্রেনের যাত্রাপথ, আর 2 ঘন্টা যাত্রাপথের পর এসে পৌঁছালাম অম্বিকা কালনায়, যেটি পূর্ব বর্ধমানের ভাগীরথী নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক জায়গা, যে জায়গার পরতে পরতে লুকিয়ে আছে কিছু জ্বলন্ত ইতিহাস। চলুন নতুন যাত্রা শুরু করা যাক অম্বিকা কালনা। অম্বিকা কালনায় আমাদের প্রথম ডেস্টিনেশন, আমাদের প্রথম ঘোরার জায়গা হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির। স্টেশন থেকে মাত্র 10 টাকার বিনিময়ে টোটো করে সিদ্ধেশ্বরী মন্দিরে আসা যায়। আপনাকে স্টেশন থেকে ওই মোড়ে নামিয়ে দেবে, তারপর থেকে এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলে ওই সামনে দেখছেন সিদ্ধেশ্বরী মন্দির। এই অম্বিকা কালনা জায়গাটা সম্বন্ধে যদি বলা যায়, এই অম্বিকা কালনার প্রাচীন একটি বন্দর কেন্দ্র ছিল, প্রধান বন্দর কেন্দ্র ছিল এই জায়গাটি, এবং এই স্থানটির নাম ছিল অম্বুয়া। আর অম্বুয়া থেকে কালক্রমে মা অম্বিকা মায়ের তত্ত্বাবধানে বা মা অম্বিকা মায়ের নামানুসারে জায়গাটির নাম হয় অম্বিকা কালনা। এই হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের। আর সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের আশেপাশে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে, যারা পুজোর ডালি, পুজোর সামগ্রী নিয়ে বসে আছে। ইতিহাস বলে 688 খ্রিস্টাব্দে ঋষি অম্বরীশ প্রথম এই মন্দিরটি নির্মাণ করেন। কালক্রমে ঋষি অম্বরীশের বংশধর ঈশ্বরীশ এই মন্দিরে একটি নিম ডালের সাহায্যে বামাকালীর মূর্তি স্থাপন করেন। তারপর কালক্রমে 1741 খ্রিস্টাব্দে রাজা চন্দ্রাশিস রায় এই মন্দিরটি নবনির্মিত করেন। আর এই মন্দিরের পূজিত সিদ্ধেশ্বরী মায়ের নামানুসারেই এই অঞ্চলের নাম অম্বিকা কালনা। সবচেয়ে পুরনো, সবচেয়ে প্রাচীন কালনা অঞ্চলের অম্বিকা মা। ইতিহাস বলে এই জায়গায় প্রাচীনকালে নরবলি দেওয়া হতো, তবে এখন কালক্রমে এখানে শাকসবজি, ফলমূল এবং পাঁঠা বলি দেওয়া হয়, কিন্তু এই স্থানে দেওয়া হতো নরবলি। সিদ্ধেশ্বরী মন্দিরের লাগোয়াই আছে বেশ কিছু মহাদেবের মন্দির। এখানেও নিত্য মহাদেব পূজিত হন। এই মহাদেবের আরাধনাতে শুরু হয় এই মন্দিরে পূজা অর্চনা, এবং মন্দিরের কার্যকলাপ এবং শিল্প নৈপুণ্যতা সত্যি মুগ্ধ করে। আপনাদের যে রাজা চন্দ্রাশিস রায়ের কথা বলছিলাম, এই মন্দিরে এলে রাজা চন্দ্রাশিস রায়ের নামাঙ্কিত কিছু ফলক এখনও আপনাদের চোখে পড়বে। এই যে ফলকটা দেখছেন, এই ফলকটাই রাজা চন্দ্রাশিস রায়ের নামানুসারে করা হয়েছে।
ফলকের লেখা কিছুটা অস্পষ্ট হলেও তা কিন্তু সংরক্ষিত আছে। এখানে সিদ্ধেশ্বরী মাকে পুজো দিয়ে সেই রাস্তা ধরে সোজা হেঁটে এলাম। একটুখানি সোজা হেঁটে এলেই চোখে পড়বে এই আটচালা বিশিষ্ট মন্দিরটি। এই মন্দিরটি নির্মাণ করেন রাজা চন্দ্রাশিস রায়ের ভাইপো ত্রিলোকচাঁদ রায়। আর এই হচ্ছে মন্দিরের প্রধান প্রবেশদ্বার। এই মন্দিরটি আটচালা বিশিষ্ট এবং আটচালা বিশিষ্ট এই মন্দিরের কারুকার্য অভূতপূর্ব, সত্যি মুগ্ধ করে প্রতিটা মুহূর্তে। চন্দ্রাশিস রায়ের ভাইপো ত্রিলোকচাঁদ রায়ের দ্বারা নির্মিত এই মন্দিরটি, এবং এই মন্দিরের ভিতরে আছে বাসুদেবের মূর্তি, এবং বাসুদেবের মূর্তিটি কালো রঙের, উচ্চতা আনুমানিক 4 ফুট। এই হচ্ছে 4 ফিট বিশিষ্ট বাসুদেবের মূর্তি। আর এই মূর্তির ফলে এই মন্দিরের নাম হয় অনন্ত বাসুদেবের মন্দির। এবং এই মন্দিরের সাইডে লেখা আছে, এই ধারে লেখা আছে কিছু গৌর আরতির রীতি, কিছু রাধাকৃষ্ণ যুগল আরতির রীতি। রাধাকৃষ্ণ মন্দির আর রাধাকৃষ্ণ মন্দিরের ঠিক পাশে যে জায়গাটি, এখানে কিন্তু প্রত্যেক দিন নাম কীর্তন হয়, প্রত্যেক দিন পাঠ হয় এবং প্রত্যেক দিন ঠাকুরের নাম গান করা হয় ঠিক এই জায়গাটাতেই। এবং যখন কোনো অকেশন থাকে, ধরুন রাধাষ্টমী, দোল পূর্ণিমা, নৃসিংহদেবের পূজা, এই নৃসিংহদেবের পূজা সামনেই আছে 8 তারিখ, সমস্ত রকম পূজাতে রাধা মাধব রাধাকৃষ্ণের যুক্ত সমস্ত রকম পূজাতে এখানে সমস্ত রকম অনুষ্ঠান হয়। আর পাঠ কীর্তন প্রতিদিন এখানে চলে। প্লিজ দেখিয়ে রাখি, সিদ্ধেশ্বরী মন্দিরে যেমন দেখিয়েছিলাম রাজা চন্দ্রাশিস রায়ের নামাঙ্কিত ফলক এখনও সংরক্ষিত আছে, ঠিক এখানেও রাজা চন্দ্রাশিস রায়ের ভাইপো ত্রিলোকচাঁদ রায়ের নামাঙ্কিত ফলক এখানেও কিন্তু সংরক্ষিত আছে এই জায়গাটা। এই ফলকটাই হচ্ছে রাজা চন্দ্রাশিস রায়ের ভাইপো ত্রিলোকচাঁদ রায়, যিনি এই মন্দিরের নির্মাতা, তার নামাঙ্কিত ফলক।